একটি জমি নিশ্চিন্তে কোনো ঝামেলা ছাড়া দীর্ঘদিন কিংবা সারা জীবন ভোগ দখল করতে চাইলে তিনটি ডকুমেন্ট আপনাকে অবশ্যই সংগ্রহে রাখতে হবে। আর এই তিনটি ডকুমেন্ট কি এবং কিভাবে সংগ্রহে রাখবেন, আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি। তবে ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে কিংবা আরো কোনো ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। কোনো সম্পত্তি ভোগ দখল করার জন্য কোনো ডকুমেন্ট ছাড়া কিন্তু কোনো ব্যক্তি ওই সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ দখল করতে পারে না। হয়তো সাময়িক একটি ভোগ দখল তার কাছে থাকে, কিন্তু যে ব্যক্তির কাছে ওই সম্পত্তি রিলেটেড কিংবা ওই জমি জমা সংক্রান্ত রিলেটেড বৈধ কিংবা আইন যে সম্পত্তিগুলোকে বৈধতা দেওয়ার জন্য যে কাগজগুলো গুরুত্বপূর্ণ মনে করে, ওই কাগজপত্রগুলো যদি কারো কাছে থাকে তাহলে সেই ব্যক্তিকে কিন্তু ওই সম্পত্তির ভোগ দখল হয় আদালত দেয়, কিংবা ওই সকল ব্যক্তি ওই সকল ডকুমেন্টের প্রভাব খাটিয়ে যে কোনো উপায়ে কিন্তু ভোগ দখল বুঝে নেয়। আর এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আপনার সাথে না ঘটে তার জন্য আপনাকে মোট 3 শ্রেণীর ডকুমেন্ট ঠিকঠাকভাবে সংগ্রহে রাখতে হবে। এখন এই 3 শ্রেণীর ডকুমেন্ট কি সেগুলো নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। আর এই 3 শ্রেণীর ডকুমেন্টের মধ্যে সর্বপ্রথম যদি আমরা ধরি তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টটি এবং যে ডকুমেন্টটির পরে অন্য যে দুটি ডকুমেন্ট সেটি তৈরি হয় কিংবা এই ডকুমেন্টের উপর ভিত্তি করে পরবর্তীতে ওই সকল ডকুমেন্ট কিন্তু তৈরি হবে, এই ডকুমেন্টটি হচ্ছে দলিল। অর্থাৎ আপনি সম্পত্তি যদি ক্ষয়সূত্রে মালিকানা অর্জন করেন কিংবা আপনি যদি ওয়ারিশান সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করেন কিংবা যদি কেউ আপনাকে দানপত্র সূত্রে হেবা সূত্রে সম্পত্তি অর্জন করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই দলিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই দলিল যখন তৈরি করা হয় তখন সেই দলিলের কিছু মূল উপাদান কিন্তু দলিলে ভালোভাবে লিপিবদ্ধ করতে হয় এবং এই মূল উপাদানগুলোর মধ্যে যদি কোনো একটি মিস হয় কিংবা কোনো একটি ভুল হয় তাহলে কিন্তু সেই যে ডকুমেন্ট ওই ডকুমেন্টের গুরুত্ব অনেকাংশে কমে যায় কিংবা অনেক ক্ষেত্রেই সেই ডকুমেন্ট কিংবা দলিলটি বাতিল হয়ে যায় এবং আদালতে গিয়েও কিন্তু পরবর্তীতে ওই ডকুমেন্টের বলে ওই সকল সম্পত্তি আর কোনোভাবে ভোগ দখলে রাখা যায় না। এখন এই যে ধরুন দলিল, এই দলিল তৈরির পিছনের মূল যে থিম কিংবা এই দলিল যে আপনাকে তৈরি করে দিলেন অর্থাৎ দলিল দাতা, তারও কিন্তু কিছু হিস্টোরি আপনাদেরকে এই দলিল তৈরি করার সময় অবশ্যই লক্ষ্য করতে হবে। এখন ধরুন আপনি একটি ক্রয়সূত্রে সম্পত্তি মালিকানা অর্জন করলেন। এখন এই যে ক্রয়সূত্রে যে ব্যক্তির কাছ থেকে মালিকানা অর্জন করলেন, এই ব্যক্তিটি কি আসলেই ওই সম্পত্তিটির মালিক কিংবা ওই সম্পত্তিটি আপনার কাছে হস্তান্তর করার কি তিনি আইনগত বৈধতা রাখেন? এখন যদি আপনার ওই সকল ব্যক্তি কোনোভাবে কোনো অর্পিত সম্পত্তি, কোনো দেবত্বর সম্পত্তি, সরকারি খাস সম্পত্তি আপনাকে দলিল তৈরি করে মালিকানা অর্জন করে তারপরে সেটিকে আপনাকে হস্তান্তর করে দেয়, তাহলে ওই সম্পত্তির মালিকানা কি আপনার হবে কিংবা ওই দলিলের গুরুত্ব কি আদালতে কিংবা আইন দ্বারা কখনো বৈধতা পাবে? এখন এই ধরনের যদি কোনো ব্যাপার থাকে সেক্ষেত্রে কিন্তু ওই দলিলের গুরুত্ব থাকবে না। কিংবা আপনার ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে ওয়ারিশান বন্টন দলিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে যদি ওয়ারিশ এক বা একাধিক হয়ে থাকে সেক্ষেত্রে সকল ওয়ারিশদের কিন্তু ওই ওয়ারিশান বন্টন দলিলে অংশগ্রহণ বাধ্যতামূলক। এখন 4 জন ওয়ারিশের মধ্যে যদি 3 জন ওয়ারিশ বন্টন দলিল তৈরি করে, এখন ওই বন্টন দলিলের বলে কিন্তু কোনো ব্যক্তি ঠিকঠাক ভাবে সম্পত্তি ভোগ দখল করতে পারবে না। অন্য যে সকল ওয়ারিশ আছে কিংবা যে সকল ওয়ারিশ বঞ্চিত হলেন এই বন্টন দলিলের বাইরে থেকে গেলেন, ওই ওয়ারিশ এসে যদি এই দলিলকে চ্যালেঞ্জ করে তাহলে কিন্তু দলিলটি বাতিল হয়ে যাবে। এখন এই সকল সম্পত্তি যদি কোনো ব্যক্তি ক্রয় করে দলিল তৈরি করে তারপরে কিন্তু আপনার ওই ব্যক্তির ক্রয়টা বৈধ হবে না কিংবা উনি যদি দলিল তৈরি করে ওই দলিলের কিন্তু ভ্যালু মোটেই যদি ধরেন আপনি 0%। এখন এই হলো আপনার দলিল তৈরির মূল থিম। এখন দলিলটি যে তৈরি করলেন এই দলিলে কিছু বিষয় থাকে এবং এই একটি দলিলে 5টি মোট হেডিং ধরা হয়, অর্থাৎ 5টি গুরুত্বপূর্ণ বিষয় স্বাভাবিকভাবেই কোনোভাবেই ভুল করা যাবে না। এবং এই ভুলগুলোর মধ্যে যদি আপনি ধরেন যে সর্বপ্রথম যেটি, ওই দলিলে সম্পত্তির কিন্তু বিবরণ থাকতে হবে, অর্থাৎ দলিলে সম্পত্তির দাগ নাম্বার, সম্পত্তিটি কোন মৌজায় অবস্থিত মৌজা নাম্বার, কিংবা আপনার দলিলে যে চৌহদ্দি সেটি ঠিকঠাক ভাবে করা হচ্ছে কিনা,
কিংবা ওই জমিতে সম্পত্তির ডানে বামে সামনে পিছনে কার সম্পত্তি কিংবা কোন সম্পত্তি, কোন আকারের সম্পত্তি, এগুলো কিন্তু ঠিকঠাকভাবে সবকিছুই লেখা থাকে কিংবা সম্পূর্ণভাবে বিশ্লেষণ করা থাকে। এবং এর মধ্যেও যদি আমরা ধরি যে সকল ব্যক্তির কাছ থেকে আপনারা সম্পত্তি হস্তান্তর করলেন সেই সকল ব্যক্তি কিসের সূত্রে সম্পত্তির মালিকানা লাভ করেছিলেন, কিংবা যে রেকর্ডীয় খতিয়ান তৈরি হয় সেই সিএস, এসএ, বিএস, বিআরএস কিংবা যে এলাকায় যে জরিপ হয়েছে সেই জরিপ অনুযায়ী বর্তমান যে সকল ব্যক্তি সম্পত্তি মালিকানা হস্তান্তর করছেন তার সূত্র ঠিক আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। তারপরে দ্বিতীয় নম্বরে এই দলিলের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সম্পত্তি যে ব্যক্তি হস্তান্তর করে দিচ্ছেন সেই ব্যক্তির যাবতীয় তথ্য নির্ভুলভাবে থাকতে হবে। তার নামের বানান থেকে শুরু করে তার বাবার, তার মায়ের, তার স্থানীয় ঠিকানা, অস্থায়ী ঠিকানা যদি থাকে তাহলে সবকিছুই কিন্তু নির্ভুলভাবে উল্লেখ করতে হবে। তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে ব্যক্তি গ্রহীতা তারও কিন্তু সকল ইনফরমেশন ঠিকঠাকভাবে থাকতে হবে। এখন রহিম যদি জমি ক্রয় করে সেখানে যদি কোনোভাবে রহিমের জায়গায় করিম হয়ে যায় সেক্ষেত্রে রহিম কি ওই সম্পত্তি ওই দলিলের বলে ভোগ দখল করতে পারবে? হয়তো পরবর্তীতে নির্বাহী আদেশের কারণে সম্পত্তির ওই দলিলটি সংশোধন করার সুযোগ থাকে, কিন্তু ওই সংশোধনটি করতে করতেই যদি আপনি সম্পত্তির মালিকানায় হারিয়ে ফেলেন কিংবা অন্য একজন ব্যক্তি সম্পত্তি ভোগ দখল নিয়ে ফেলে আপনার থেকে, সেক্ষেত্রে করণীয় কি থাকবে? এখন এই যে আপনার দলিল গ্রহীতা তার সকল বিস্তারিত বিষয়, তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবশ্যই দলিলে সাক্ষীদের নাম এবং ওই সাক্ষীদের তালিকা অনুসারে সিগনেচারও কিন্তু ওই দলিলে উল্লেখ থাকতে হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারপরে আরেকটি সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়, এবং যে বিষয়টি না থাকলে কিংবা যে বিষয়টি বাস্তবায়িত না করলে এই দলিল তৈরি করার কোনো মানেই হয় না, কিংবা এই দলিলটি সম্পূর্ণভাবে অকেজো, একটি শুধুমাত্র স্ট্যাম্প পেপার ছাড়া আর কিছুই না, সেটি হচ্ছে এই যে দলিলগুলো আপনি তৈরি করবেন সেই দলিলগুলো নির্দিষ্ট পরিমাণে সম্পত্তির নাম কিংবা সম্পত্তির আকার বিশ্লেষণ, তারপর সম্পত্তির অবস্থান, এগুলোর বিচার ভেদে একটি ফি নির্ধারণ করা হয়। ওই ফিটি পরিমাপ করে ওই ফিটি অনুযায়ী কিন্তু আপনাদের সাব রেজিস্ট্রি অফিসে ওই দলিলটি রেজিস্ট্রেশন করতে হয়, এবং এই রেজিস্ট্রেশন বিহীন দলিল কিন্তু কোনোভাবেই কোনো জায়গায় আইনগতভাবে বৈধতা পায় না। এই হচ্ছে দলিলের ব্যাপার। এবং এই সূত্র কিংবা এই নিয়মগুলো মেনে যদি কোনো দলিল আপনি তৈরি করেন তাহলে সেই দলিলের বলে যদি আপনার কাছে কোনো সম্পত্তি থাকে তাহলে সেই সম্পত্তি কিন্তু আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় সারা জীবন ভোগ দখল করতে পারবেন, কিংবা পরবর্তীতে আপনার ওয়ারিশরাও এসে ওই সকল সম্পত্তি কিন্তু ভোগ দখলে থাকতে পারবে। এরপরে 2 নম্বরে আরেকটি সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে দলিলটি তৈরি করলেন সেই দলিলের বলে আপনি যার কাছ থেকে সম্পত্তি দান সূত্রে হোক ক্রয় সূত্রে হোক সম্পত্তি হস্তান্তর করলেন অর্থাৎ দাতা, সেই দাতার নাম কেটে আপনার নামে কিন্তু সম্পত্তিটির নামজারি করতে হবে। এখন আপনি যদি কোনোভাবে আপনার নামে পরবর্তীতে ওই দলিলের বলে সম্পত্তিটি নামজারি না করেন, এখন ওই সম্পত্তির যার নামে নামজারি রয়েছে তার পরবর্তীতে ওয়ারিশরা যদি এসব সম্পত্তির মালিকানা সংক্রান্ত কোনো ঝামেলা তৈরি করে তাহলে কিন্তু আপনি বিভ্রান্তির মধ্যে কিংবা আইনগত জটিলতার মধ্যে পড়ে ভোগান্তির শিকার হতে পারেন। তো এই দলিলের সঙ্গেও আপনাদেরকে সম্পত্তির যে নামজারি কিংবা খারিজের যে কাগজ সেটি আপনার নামে করে তারপরে সেটি আপনাকে কিন্তু সংগ্রহে রাখতে হবে, এবং এই নামজারি কিংবা খারিজের কাগজ ছাড়া কিন্তু পরবর্তীতে আপনি ওই সম্পত্তির অনুকূলে আনুষঙ্গিক যে কাগজপত্রগুলো রাষ্ট্র থেকে আপনাকে বরাদ্দকৃত করা হয় কিংবা আপনাকে করে দেওয়া হয় ওই সম্পত্তির মালিকানার জন্য, সেগুলো কিন্তু আপনি করতে পারবেন না। তো এই 2 নম্বরে নামজারি কিংবা খারিজের কাগজটি আপনাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে এই দলিলের সঙ্গে উল্লেখ রাখতে হবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এবং বর্তমানে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র যেটি বলছেন, যদি কোনো ব্যক্তির সম্পত্তির মালিকানা সংক্রান্ত সকল ডকুমেন্ট ঠিকঠাক থাকে কিন্তু ওই সকল ব্যক্তি যদি ওই সম্পত্তির অনুকূলে সরকার নির্ধারিত ভূমি উন্নয়ন কর বা কিংবা আপনার যে খাজনা থাকে সেই খাজনাটি ঠিকঠাক মতো পরিশোধ না করে তাহলে ওই ব্যক্তির মালিকানা কিন্তু টিকবে না। আমরা ওই সম্পত্তির অনুকূলে ওই ব্যক্তি আপনার যে সম্পত্তির মালিকানা ধরে রেখেছে সেটি বাতিল করে দিতে পারবো। এখন এই যে একটি বিষয়, অর্থাৎ আপনি সম্পত্তি অর্জন করলেন, দলিল তৈরি করলেন, তারপরে নামজারি খারিজ করলেন, তারপরে কিন্তু আপনার ওই সম্পত্তির অনুকূলে যেদিন থেকে আপনি সম্পত্তির মালিকানা অর্জন করলেন সেদিন থেকে আপনাকে ওই সম্পত্তির অনুকূলে ঠিকঠাক মতো এই দলিল, নামজারি খারিজের কাগজ,
তার সঙ্গে এই খাজনা দাখিলাতের কপির রসিদটি যেটি থাকে সেটিকে আপনাকে সংগ্রহে রাখতে হবে। এবং এই 3টি ডকুমেন্ট যদি আপনার কাছে ঠিকঠাকভাবে সংগ্রহে থাকে তাহলে আপনারা কিন্তু একটি সম্পত্তি নিশ্চিন্তে নির্বিঘ্নে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে যেতে পারবেন। এই সম্পত্তির অনুকূলে কোনো ব্যক্তি আপনাকে কোনোভাবেই বিভ্রান্তি কিংবা ভোগান্তি স্বীকার করতে পারবে না। আর এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো বিষয়টিকে বাদ রেখেই আপনি কিন্তু কোনোটিকে এস্টাবলিশ করতে পারবেন না। তাই আপনারা যদি কোনো সম্পত্তি নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোগ দখল করতে চান তাহলে এই 3 শ্রেণীর ডকুমেন্ট সংগ্রহ করে রাখুন এবং ওই ডকুমেন্টগুলোর বলে পরবর্তীতে সরকার নির্ধারিত যে সকল ডকুমেন্টে আপনার মালিকানা সত্ত্ব প্রমাণ করা কিংবা নাম ওঠানোর প্রয়োজন আপনার কিন্তু অতি সহজেই কোনো ঝুট ঝামেলা ছাড়াই অন্তর্ভুক্ত করতে পারবেন। আর এই বিষয়গুলো সম্পর্কিত যদি আরো কোনো বিস্তারিত কোনো কিছু জানতে চান তাহলে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে পারেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।